আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা মগ্ন নারাজ। দেবারতী মুখোপাধ্যায়ের এর আগে একটি বই আছে, সেটি নারাজ। তারই পরবর্তী পর্ব হচ্ছে মগ্ন নারাজ। এটি পত্রভারতী থেকে প্রকাশিত, 350 টাকা মুদ্রিত মূল্য, অর্থাৎ 350। বইটিতে পেজ সংখ্যা 228-এর কাছা 240-এর কাছাকাছি খুব সম্ভবত, হ্যাঁ 230। এবং বইটির পেজ কোয়ালিটি খুবই মোটা, বেশ সুন্দর মোটা কোয়ালিটি। কিন্তু আমার যেটা ভালো লাগেনি বলা ভালো, মানে নেগেটিভ লাগে, সেটা হলো এই যে চারপাশে দেখুন বইটির অনেক আর কি ফাঁকা স্পেস। এই ফাঁকা স্পেসগুলো দেওয়ার ফলে এক একটি পাতায় কম করে লেখা ধরেছে। তার ফলে কি হচ্ছে যে বইয়ের যে পৃষ্ঠা সংখ্যা সেটা ক্রমশ বেড়ে গেছে, ফলে মুদ্রিত মূল্যটাও বেড়েছে। এবং আমাদের মতো পাঠকদের কাছে সেটি কিন্তু মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, যে শুধু শুধু বইয়ের ছাড় রেখে আর মানে আশেপাশে ছেড়ে রেখে জিনিসটাকে বাড়ানো। হ্যাঁ, হয়তো দেখতে ভালো লাগে, সৌন্দর্যটাও দরকার, আমি মানছি, কিন্তু আরেকটু করে মনে হয় লেখা যেত, আরেকটু সরু করে এপাশ ওপাশে জায়গা ছাড়লে সেটা আরো বেটার হতো। যাই হোক, প্রথমেই আসি বইটির কভারে পেজে। এই একটি কভার পাওয়া দিয়েছে, এই যে যেরকম থাকে বইটির কাঠমলাটের বইয়ের ওপর একটা কাগজের কভার, খুব সুন্দর। এই সামনের যে প্রচ্ছদটি খুব সুন্দর হয়েছে এবং খুব চা বাগানের, আসামের ওপর লেখা তো, তাই চা বাগান এবং স্টিমারে করে জাহাজে করে ওরা চা বাগানে যায় কুলিরা আর কি কাজ করতে, তাই জাহাজের ছবি, জাহাজে করে যাচ্ছে এবং বাড়িগুলোতে আগুন জ্বলছে, অর্থাৎ সেটা আর কি মানে দেখা দৃষ্টিভঙ্গিতে। নারাজ যেখানে শেষ হয়েছে, লেখিকা নিজেই লিখে দিয়েছেন যে নারাজ যেখানে শেষ হয়েছে সেখান থেকে এই মগ্ন নারাজ উপন্যাসটির শুরু, অর্থাৎ এটি নারাজের কন্টিনিউয়েশন। নারাজ যদি কেউ না পড়ে থাকেন তাহলে অবশ্যই বলবো যে আগে নারাজ পড়ুন, তারপর মগ্ন নারাজ পড়ুন, নাহলে আপনি লেখাটা বুঝতে পারবেন না, অনেক জায়গায় খামতি থাকবে, এমন অনেক ঘটনা বা ক্যারেক্টারের উল্লেখ আছে যেগুলো আপনার কাছে অজানা হয়ে যাবে, ফলে আপনি মানে কানেক্ট করতে পারবেন না। মগ্ন নারাজ গল্পটি শুরু হচ্ছে একদম নারাজ যেখানে শেষ হয়েছে সেখান থেকে। এখানে নারাজে ছিল 19বিংশ শতকের সময় যে লাতিন আমেরিকাতে দাসবৃত্তির জন্য মানে যেন তেন প্রকারেণ আর কি মানুষ ধরে নিয়ে যেত, সেরকমই এখানেও আসামে যে চা বাগানগুলো তখন ব্রিটিশরা আর কি শুরু করেছে নতুন নতুন, সেখানে অক্লান্ত পরিশ্রম করার জন্য এই একইভাবে দাসবৃত্তি দাস ধরে নিয়ে যায়। এবং এটা সবচেয়ে আশ্চর্য লাগে যে এই উপন্যাসটা আমি যখন পড়তে শুরু করি তখন যে আমাদের তখন তো কংগ্রেস ছিল, এইখানে লেখিকা লিখছেন যে কংগ্রেসে যখন দ্বারকানাথ গাঙ্গুলি এই বিষয়টি নিয়ে আর কি বলতে গেছিলেন যে যাতে কংগ্রেস এই বিষয়ে হস্তক্ষেপ করে বা এই মানুষগুলো যারা আসামে যাচ্ছে তাদের যে দুর্দশা সেগুলো নিয়ে কথা বলে, কিন্তু প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্যের ব্যাপার বলে তারা পাশ কাটিয়ে চলে যায়। এবং আসামে যারা কাজ করে যে সমস্ত কুলিরা, তাদের মানে তারা মানুষ বলে সেখানে গণ্য করা হয় না। উদয়স্ত সকাল থেকে সন্ধে অবধি উদয়স্ত খাটটা, চা পাতা তোলা, পাথর ভাঙা, জমি করা, এবং সে তারপরেও হচ্ছে সামান্য পরিমাণে বেতন দেয়, কারণ ওরা একটা টার্গেট দেয়, বলে যে এই এতটা কাজ করতে হবে, হয়তো এতটা জায়গায় মাটি কোপাতে হবে বা এতটা আর কি গাছের পাতা, চা গাছের পাতা তুলতে হবে, সেই টার্গেট ফুলফিল হলে তারা এত টাকা মাইনে দেবে। এবং ওটি এতটাই বড় টার্গেট যে কোনো মানুষই একদিনের মধ্যে সেই টার্গেট পূরণ করতে পারে না, ফলে তারা তাদের ন্যায্য পাওনাটাও পায় না, ধার করতে হয়, খেতে গেলে পড়তে গেলে ধার করতে হয়, এবং সেই ধার কখনোই মানে সেই ঋণ কখনোই আর মেটে না, ফলত তারা মানে চলেও আসতে পারে না। অ্যাকচুয়ালি 5 বছরের কন্ট্রাক্টে
মানে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার সময় কি ভালো খেতে দেব, ভালো টাকা রোজগার করবে, এই সমস্ত লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে পুরো আমূল পরিবর্তন দেখা যায়। এর সঙ্গে রয়েছে মারধর, চাবুক মারা, মারধর, লাথি খাওয়া, লাথি, মেয়েদের ক্ষেত্রে যৌন অত্যাচার, তাদের তো মানুষ বলে ধরা হয় না। এছাড়াও যেটা প্রাকৃতিক সমস্যা দেখা যায় যে রোগ হয়, ম্যালেরিয়া, কলেরা, এই সমস্ত রোগ তো লেগেই আছে। কারণ এই কুলিদের যেখানে থাকতে দেওয়া হয় সেই জায়গাগুলো স্যাঁতস্যাঁতে, না ঘরের ছাউনির ঠিক আছে, ঠান্ডায় কাঁপে, না জামা কাপড়ের ঠিক আছে, ফলত ঠান্ডায় কাঁপে, বৃষ্টিতে ভেজে, বৃষ্টিতে ঘরের মধ্যে জল জমে সেখানে বিভিন্ন পোকামাকড়ের সাথে তারাও থাকছে। দরজা নেই, দরমার বেড়া, দরজা নেই, ফলে চট আছে শুধু, সেখান দিয়ে সাপও ঢুকে পড়ছে, সবই ঢুকে পড়ছে। তো তাদের জীবনযাত্রা খুবই খারাপ। দ্বারকানাথ গাঙ্গুলি আর কি এই সমস্ত খারাপ জিনিসগুলো তার যে পত্রিকা সঞ্জীবনী সেখানে ক্রমাগত বের করে, কিন্তু মানুষ নড়ে চড়ে বসেনি। কিছু মানুষ হয়তো নড়ে চড়ে বসেছিল, কিন্তু আমূল পরিবর্তন দেওয়া হয়নি। তো সেই নিয়েই লেখিকা লিখেছেন যে মেটিয়া বুরুজে, সেই সময় মেটিয়া বুরুজে বাদশাহ নবাবের আর কি খেল খতম এবং ইংরেজদের অধীনে চলে আসে। তারা অত্যাচার এমন শুরু করে এবং সেখানকার যে সমস্ত মানুষেরা থাকতো, যারা নাচ গান করতো, সেই সমস্ত মানুষদের কিছু মানুষ যারা ইংরেজদের হয়ে কাজ করতো তাদের বুঝিয়ে সুঝিয়ে আসামে চালান করে দিত ওই কুলির কাজ করার জন্য। সেরকমই হলো মতি, পুটিবালা, লম্বদরি যদিও অন্য একটি মানে মাকসাদ নিয়েও গেছিল, কিন্তু প্রত্যেকেই গেছিল। এছাড়াও গ্রাম থেকে স্নান করতে আসা দুজন ব্রাহ্মণ বউ, তারা স্নান করতে এসেছিল, তাদেরকেও আর কি খাবারের দোকান কোথায় সেটা দেখাতে, মানে তারা জিজ্ঞেস করেছে যেখানে কোথায় খাবার পাওয়া যায়, তো বলেছে ঠিক আছে আমার সাথে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। সেরকম করে কি খাইয়ে দিয়ে মানে আর কি অজ্ঞান করে তাদেরকে কুলি বানিয়ে দিয়েছে। তাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, সেই সমস্ত কিছু আর কি আপনারা যখন উপন্যাসটি পড়বেন তখন জানতে পারবেন। এই বইটিতে কাদম্বিনী গাঙ্গুলির বিলেত যাত্রা, ভুবনমণির পড়াশোনার প্রতি টান এবং উন্নতি, এই সমস্ত কিছু পাবেন। তবে আমি বলবো যে নারাজ যারা পড়েননি তারা আগে নারাজ পড়ুন, তবে তারপরেই কিন্তু মগ্ন নারাজ পড়বেন, আগে পড়বেন না, তাহলে আপনারা মানে লিঙ্ক আপ করতে পারবেন না। এবার আসি উপন্যাসটা পড়ে যে আমার কেমন লাগলো। আমার খুব ভালো লেগেছে। নারাজও আমি পড়েছি, আমার ভালো লেগেছিল। কারণ আমি বলছি না যে আমার দেবারতী মুখোপাধ্যায়ের লেখা ভীষণ ভালো লাগে, বা ওনার যে বিশেষত ওনার যে থ্রিলার কাহিনীগুলি আছে রুদ্রপ্রিয়ম সিরিজে, সেগুলো আমার যে খুব ভালো লাগে আমি তা বলবো না। বিশেষত ওনার যে জিনিসটা আমার এর আগের বিভিন্ন বইয়ের ক্ষেত্রে যেটা মনে হয়েছে, যেটা ওনার একটা বিদ্যাসাগরের ওপর লেখা ছিল, বইটি আমার ঠিক মনে নেই বইটির নাম, বিদ্যাসাগরের মশাইয়ের ওপর লেখা, মানে ভীষণ ইনফরমেটিভ হয়ে যায়। একটা গল্পতে বেশি ইনফরমেশন দিলেও কিন্তু ভালো লাগে না, কিন্তু উনি সেই দিকে খেয়াল করেছেন এবং এই বইটি কিন্তু খুব সুন্দর লেখা। আমি বলবো যে অতি অবশ্যই পড়ুন, ভীষণ ভালো হয়েছে, আমার অন্তত খুবই ভালো লেগেছে। এবং সেই কুলিদের জীবনযাত্রা, তাদের দুঃখ, তাদের পালিয়ে গেলে কি ধরনের শাস্তি দেওয়া হতো, আপনার মনকেও ভারাক্রান্ত করে তুলবে এই সমস্ত কিছু যখন আপনি পড়বেন। যারা পড়েননি এখনো অবধি তারা অবশ্যই কিনে পড়ুন, তবে অবশ্যই আগে নারাজ তারপর মগ্ন নারাজ। এবার যারা এই বইটি পড়েছেন বা আমার ভিডিও দেখার পর যারা পড়বেন তাদেরকে একটা প্রশ্ন, এই বইটিতে একটি স্কুলের নাম বারবার উল্লেখিত আছে, যেই স্কুলটিতে আমি পড়েছি এবং তার একনিষ্ঠ একজন ছাত্রী হিসেবে ভীষণ গর্ববোধ করি যে আমি ওই স্কুলটিতে পড়েছি। বিদ্যালয় না, শিক্ষালয়টিতে পড়েছি, আমাদের বিদ্যালয় বলা হতো না। অনেক আর কি ক্লু দিয়ে দিলাম। আপনারা পড়ে বলুন, আমাকে কমেন্ট করে জানান যে কোন স্কুলটির কথা আমি বলছি, যেটি আমি ছোটবেলা এবং আমার কৈশোরবেলা যেখানে আমি কাটিয়েছি, সেই স্কুলটির নামটা বারবার পড়তে এত ভালো লাগছিল যে এই অনুভূতি বোধহয় সবার হবে না, যারা একমাত্র ওই স্কুলটিতে পড়েছে তাদেরই হবে বোধহয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কোন স্কুলের কথা বলছি।